তো ও হচ্ছে আসলে একটা প্রস্টিটিউট। আমার সাথেও কিছু ইনসিডেন্ট ঘটে। আমি বাসা যাওয়ার পর ও আমার সাথে আমাকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমাকে অজ্ঞান করে দেয়, এবং তারপরে আমার সাথে কি হয় আসলে আমি জানি না। টাকার লোভ দেখাতো এবং ও ভয়ও দেখাতো। তো ও খুবই ডেঞ্জারাস একটা মেয়ে, এবং এই বিজনেসের সাথে প্রায় 2-3 বছর যাবত জড়িত। আমাকে এতগুলো ছেলে হচ্ছে দর্শন করলো, আমার কোনো শারীরিক প্রবলেম হচ্ছে কিনা বা ইন ফিউচার যদি হয় তখন কি করবো, এই বিষয়ে তো ওর আরো মানে বেশি হচ্ছে নজর দেওয়া উচিত ছিল। এখন আমি যে বক্তব্য। আসসালামু আলাইকুম। ঘটনা তো পুরাই উল্টে গেল একেবারে। ওই যে মাহি, যে কিনা নারায়ণগঞ্জের চাষাড়ায় শামীম ওসমানের এলাকায় ধর্ষণের শিকার হয়েছিল জুলাইয়ের 4 তারিখে, যখন সরকার পতনের আন্দোলন চলছিল, ছাত্রলীগের দ্বারাই ধর্ষিত হয়। ছাত্রলীগ, চাষাড়া নারায়ণগঞ্জের ছাত্রলীগ তো শামীম ওসমানেরই সব লোকজন, তাই না? তাহলে ফেসে যাচ্ছে শামীম ওসমান, এর দায়ভার তো শামীম ওসমানের উপরে যে পড়বে। আচ্ছা, এই মাহি যে আর কি ধর্ষিতা হয়েছিল, এই মাহি সমন্বয়কদের উপরে ক্ষোভ ঝাড়লেন, যে তাদেরকে বলেছিলাম কে কে, সার্জিস, নুসরাত তাবাসসুম, আর একটা কি ফাতেমা মামুনা কি যেন, এই তিনজনকে বিষয়টা নক দিয়েছিল, হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিল, ভয়েস পাঠিয়েছিল। সার্জিস নাকি বেশ কিছুদিন পরে তার রিপ্লাই দেয়। মেসেজ সিন হয়েছিল বাট রিপ্লাই দেয়নি। এখন আসি মূল কথায়। এই যে ধর্ষণের শিকার হলো, তার এক বান্ধবী আজকে এসেছে। সে নাকি ছিল কি বলবো, আসলে এই বলতেও আমার কেমন যেন লাগছে, তারপরেও যেহেতু এটা সবার শোনা উচিত। ওর বান্ধবী বলছে মাহি নাকি একটা প্রস্টিটিউট। হ্যাঁ, ও নাকি ওরকমই, ওর নেচার স্বভাব এরকমই, ও সে হচ্ছে টাকার জন্য অনেক কিছুই করতে পারে। তাহলে এখন আপনারা বলেন, ঘটনাটা কি কোনো দিকে মোড় নেওয়ার চেষ্টা করছে? হয়তো বলা হয়েছিল, এই যে তার ভিডিওতে আমরা দেখছিলাম, বলছে যে সার্জিসকে বলা হয়েছিল, মমকে বলা হয়েছিল, তাবাসসুমকে বলা হয়েছিল। তো এখন সমস্ত মানুষ তো এর একটা চাপ সৃষ্টি করছে বা সিসি করছে এই যে সমন্বয়কদের। হয়তোবা এমনও তো হতে পারে যে ওইটা ধামাচাপা দেওয়ার জন্যে এখন তাকে প্রস্টিটিউট বানিয়ে দেওয়া হলো। এমন হতে পারে না? আপনারা কি বলেন? মতামত কিন্তু আমার না, আমি অনেক ভিডিও দেখেছি এবং কমেন্টগুলো পড়েছি। সাধারণ মানুষ এই কথাগুলো বলছে। মাহির জায়গায় ঠিক আছে, এখন শুধুমাত্র গা থেকে দোষ সরানোর জন্যে তাকে প্রস্টিটিউট বানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এরকমই কিন্তু মানুষ বলছে। আবার এমনও হতে পারে যে আসলেই সে যে কথাগুলো বলেছে, হয়তো সমন্বয়করা তাকে আশ্বাস দিয়েছে, বা সমন্বয়করা এরকমও বলেছে ঠিক আছে তাহলে আইনি ব্যবস্থা নেও, কিন্তু মাহি মান সম্মানের দিকে চিন্তা করে তিনি আইনি পদক্ষেপ নেননি। আচ্ছা, যে মেয়ে ধর্ষিত হয়, এই যে ওর এক বান্ধবী কথাগুলো এখানে বলছে, ওর চেহারাটা কিন্তু ব্লার করে দেওয়া। আচ্ছা, সে কিন্তু প্রেস ব্রিফিং করলো, সেখানে অনেক মানুষ উপস্থিত, শত শত ক্যামেরা সেখানে উপস্থিত, সেখানে কিন্তু একটা মাস্কও পরে আসেনি। হ্যাঁ, তার মানে সে ফেসটা একেবারে ওপেনলি কথাগুলো বলেছে। তাহলে সে যদি মনে করতো যে আমার মান সম্মান যাবে বা আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হব, সবাই আমার দিকে আঙুল তুলবে, তাহলে কিন্তু সে একটা মাস্ক পরে কথাগুলো বলতে পারতো, কিন্তু সে বলেনি। তার মানে এখানে সাধারণ মানুষ এটাও বলছে যে সেই মাহি যদি খারাপ না হয়, ওর চরিত্র যদি খারাপ না হয়, তাহলে ক্যামেরার সামনে সে ওপেন ফেজে কিভাবে আসলো? আর আগে এই আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হলে সে শুধু এইসব কথা চিন্তা ভাবনা করেই সামাজিক বিষয়গুলো সে রাজি হয়নি। তাহলে এখন সে কিভাবে শত শত ক্যামেরার সামনে তিনি ওপেন ফেজে কথাগুলো বলল? তাহলে মাহি খারাপ। আচ্ছা, এখন সম্পূর্ণ ভিডিওটা তো আসলে অনেক লং হয়ে যাবে, আমি
ওর বান্ধবীর কথা আমরা একটু শুনি। আমি ভিডিওটা প্লে করছি। আজকের ভিডিওটা নেওয়া হচ্ছে বাংলাদেশ প্রতিদিন থেকে। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা তার কথাগুলো শুনি। গুলো দিব সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এবং আমার নিজস্ব সম্মতি থেকে। আমি আজিনা মাইকে আন্দোলনের পূর্ববর্তী সময় থেকে চিনি, ত্রাণ কার্যক্রম, তারপর বিভিন্ন মেয়েদের যে প্রোগ্রামগুলো হয় সেখান থেকে চিনি। তো আস্তে আস্তে ওর সাথে আন্দোলনের যারা ছিল মেয়েরা, এখন যারা আছে অ্যাক্টিভ, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। সেম ভাবে আদ্রিনার সাথেও আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। এক পর্যায়ে আমি আদ্রিনার সাথে আমার আন্দোলনের আগে এবং পরের কিছু ঘটনা শেয়ার করি, যে আমি আর্থিক সমস্যার মধ্যে আছি এবং আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে, এই জন্য কথা আমি শেয়ার করি। শেয়ার করার পর দেখা যায় ও বিভিন্ন ভাবে আমাকে কৌশলে পরপর 2 বার আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। ওর বাসায় নিয়ে আমাকে কৌশলের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ও আমাকে প্রথমত বলে, ভিডিও কল দিয়ে দেখায় ওর বাসা ফাঁকা, কেউ নেই, ও একা, খুবই একাকিত্ব অনুভব করছে, একটা বন্ধুর খুব দরকার। এবং আমিও কেন্দ্রীয় কার্যক্রমের জন্য রাত্রে লেট হয়ে যায়, তাই সমস্যার পর ওর বাসায় যাই। এবং যাওয়ার পর আমি দেখি যে বাসায় অন্য পুরুষরা আসে ওর সাথে, এবং ওই বাসায় দোতলায় এবং 4 তলায় 2টা ফ্ল্যাট আছে, 2টাই ওর। দোতলায় ও এই ধরনের কার্যক্রম করে, আরো বিভিন্ন পুরুষ আছে। এবং এর আগেও যখন আমাকে নিয়েছিল ওর সাথে ওর বাসায়, তখন ওর সাথে 2টা পুরুষ ছিল, এবং তাদের মাধ্যমে আমি জানতে পারি যে ও বিবাহিত না এবং ওর সাথে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ও প্রায় 2-3 বছর যাবতীয় এই ধরনের বিজনেসের সাথে জড়িত, এবং ওর মাধ্যমে আরো অনেক মেয়েদেরও এই ধরনের বিজনেসে ঢুকায়। এবং দেশের বাইরের যে পাঠানোর বিষয়টা, সেটা আমি ইনশিওর হই ও বাসা যাওয়ার পরে। এবং আমার সাথেও কিছু ইনসিডেন্ট ঘটে। আমি বাসা যাওয়ার পর ও আমার সাথে আমাকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমাকে অজ্ঞান করে দেয়। এবং তারপরে আমার সাথে কি হয় আসলে আমি জানি না, কিন্তু এর পরবর্তীতে আমি যখন প্রায় 11:30 কি 12টার দিকে আমার ঘুম ভাঙে, তখন দেখি যে ওই লোকগুলো বাসায় নেই, কিন্তু আমার শারীরিক অনেক প্রবলেম হয়, প্লাস আমার একদম পুরো ব্লিডিং শুরু হয়ে যায়, যেটার ট্রিটমেন্টের আমি চেষ্টা করেছি আমার খালামণির সাথে। এবং এটা আদ্রিনাও জানতো যে আমার শারীরিক প্রবলেম হচ্ছে। আমি তাকে ওকে বলার পর আমার সন্দেহ হলে আমি কৌশলে বাসা থেকে বের হয়ে আসি। এবং এর পরবর্তীতে আমি যখন বাসায় আসি, আসার পরও ও 2-3 দিন আমাকে অফার করে যে তোর সব প্রবলেম সলভ হয়ে যাবে, তুই আয় আমার বাসায়, আমরা ড্রিঙ্কসের অর্ডার করেছি, আমরা ড্রিঙ্কস করবো, আমার ফ্রেন্ড আসবে, ওরা অনেক রিচ, ইউকেতে থাকে, কেউ কেউ ইটালিতে থাকে, ওরা তোকে হেল্প করবে আর্থিকভাবে, তুই আমার সাথে আসবি, ওদেরকে টাইম দিবি, আর কিছু না। জীবনে টাকা পয়সাটা অনেক বড় কিছু, টাকা পয়সা ছাড়া আর কিছু হয় না। এই ধরনের আরো বিভিন্ন কথাবার্তা। এবং আমাদের বৈষম্যিক ছাত্র আন্দোলনের যারা আছে এখন নেত্রীরা, আমাদের সহযোদ্ধারা, তাদেরকেও বিভিন্ন সময় ওদেরকে ওর বাসায় নিয়ে যেত এবং এই ধরনের বাজে বাজে অফার করতো, টাকার লোভ দেখাতো, এবং ও ভয়ও দেখাতো যে ওর এর সাথে সম্পর্ক আছে, ওর সাথে ভালো সম্পর্ক, ছবি দেখাতো, ভিডিও দেখাতো বিভিন্ন, যে আমার বন্ধু। এবং দেখার পরে আসলে আমরা এই বিষয়গুলোতে ভয় হয়ে যাই এবং চুপ হয়ে যাই, কিছু বলতে পারি না। কারণ যাদের সাথে ওর সম্পর্ক আছে, ওর হাত পা এতই লম্বা যে আমরা আসলে নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো সামনে আনতে পারছিলাম না। এই বিষয়বস্তু। তো সবকিছু পর্যালোচনা করে আমি বুঝতে পারি যে ও আসলে একটা প্রস্টিটিউট। আর ধর্ষণের যে বিষয়টা, এই বিষয় ওর সাথে যারা ছিল আন্দোলনরত তখন শিক্ষার্থীরা, 4ই আগস্ট এবং 5ই আগস্ট, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। তারাও বলেছে যে পুরোটা সময় ধরে ওই সমস্ত স্টুডেন্টের সাথে ও ছিল এবং এই ধরনের কোনো ঘটনা ওর সাথে ঘটেনি। ঘটলেও একটা ঘটনা ঘটেছে, সেটাও বয়ফ্রেন্ডের সাথে 2022 সালে। কি আর শুনলেনই তো না। আর ওই যে হাতে তালি দিলাম না, কি জন্য জানেন? ওই যে ব্লিডিং এর কথা বললো, যে আমি ওর বাসায় যাই, ও কি জানি আমার অজ্ঞান করার একটা ওষুধ খাইয়ে দেয়, মানে সেটা হইতে পারে যে ঘুমের ট্যাবলেট। আচ্ছা, সেখানে যখন ঘুম থেকে জাগে, মামুনি দেখে যে শারীরিক অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছে এবং ব্লিডিং হচ্ছে, তাহলে এখানে কি বোঝা গেল? মামুনি ভার্জিন ছিল। আচ্ছা, যারা একটা কথা বলেন, শুধু কি পুরুষের কাছে গেলেই ভার্জিনতা শেষ হয়ে যায়, নাকি যারা ওই রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তাদের ভার্জিন থাকে না? হ্যাঁ, কারণ এটা যারা নিয়মিত হাঁটাহাঁটি বা একটু দৌড়াদৌড়ি করে, তো কিভাবে ভার্জিন থাকে আমি আসলে বুঝে না, আমার মাথায় আসে না। এটা আপনার কাছে কি মনে হচ্ছে?
এতদিন কিছু বললো না বান্ধবীর সম্পর্কে, মানে ওই মাহির সম্পর্কে, আর যেই সমন্বয়কদের দিকে তীরটা ছুড়ল সেই পরের দিনই বান্ধবীর নামে বদনাম করা শুরু হয়ে গেল, বান্ধবীকে একটা প্রস্টিটিউট বানিয়ে দিল। আপনার কাছে কি মনে হচ্ছে? মানে এটা কি বলবো ভাই, আন্দোলনের আগের পরিস্থিতি দেখলাম একরকম, যখন শুরু হচ্ছিল আর কি তখন পরিস্থিতি দেখলাম একরকম, এখন দেখি ভিন্ন। আমি বলছি না, আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে না, আমি পক্ষেই ছিলাম। এখন এই যে কিছুদিন যাবত আমি একটা বিষয় অ্যানালাইজ করতেছি, সেটা হচ্ছে ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো কিন্তু বেড়ে গিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। এখন ঢাকা শহরে কোনো মানুষ নিরাপদে নাই, সোজা কথা সবাই আতঙ্কের ভিতরে আছে। আপনি যদি কিছু কিছু ভিডিও দেখেন তাহলে মানুষের কথা আপনি বুঝতে পারবেন যে তারা আতঙ্কে আছে, সবসময় ভয় নিয়ে চলাফেরা করছে। তো আমরা তো এরকম দেশ চাইনি। আরে আইন শৃঙ্খলা যদি স্বাভাবিকভাবে নিয়ে আসতে হয় তাহলে আপনি ধরে ধরে মনে করেন যে এমন একটা আইন তৈরি করেছে, এমনি তো ঢিলেমিশ আইন, একটা মামলা গেলে সেটা বছরের পর বছর ঘুরতে থাকে, হ্যাঁ, সুরাহা হয় না। তো এমন আইন করার দরকার যেখানে একটাকে শাস্তি দিলেই অন্তত পরবর্তীতে আরেকজন যখন অপরাধ করতে যাবে সে চিন্তা ভাবনা করবে যে যদি ওই সেম ঘটনাটা আমার সাথে ঘটে যায় তাহলে তো মানে আমি পৃথিবীতেই থাকলাম না, এই কথা চিন্তা করেই সে আর অপরাধ করবে না। মামলা প্রতিনিয়তই কিন্তু হতে যে সেই মামলাটা কতদিন পিছিয়ে যাচ্ছে। কত স্বপ্ন ছিল যে দেশটা সুন্দরভাবে চলবে, স্বাধীন হয়েছে, আমরা সবাই স্বাধীনতার ফল ভোগ করব। মানে হাসিনার সময় সব কিছুই ঠিকঠাক ছিল, শুধু একটা জিনিস ছিল না। এই যে আমি কথাগুলো বললাম এখন, এই কথাগুলো আমি যদি সরকারের বিপক্ষে যেত তাহলে আমি রাতের ভিতরে গুম হয়ে যেতাম বা আমাকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে যেত। এই জিনিসটা আমার সব থেকে খারাপ লাগতো, আমি আমার মত প্রকাশ করতে পারছি না। তাছাড়া হাসিনার সময় তো এই যে আবার হচ্ছে আমাদের জেলাতে ঝিনাইদহে কি বাহিনী বলে আমার ঠিক মাথায় আসছে না, আগে কিছু বাহিনী ছিল আজ থেকে 15-20 বছর আগে, যাদের হচ্ছে ডাকাত কোয়ালিটি, রাত্রে ডিউটি, ওরা হচ্ছে যারা হচ্ছে অনেক টাকা পয়সা আছে তাদের বাড়িতে যে হয়তো চাঁদা নিত, যে তুই 1 লক্ষ টাকা দিবি, তুই 5 লক্ষ টাকা দিবি অমুক দিন, এইভাবে 3 জন সেদিন গুলি করে মারা হয়েছে। তো নতুন করে আবার সব মাথা চাড়া দিচ্ছে। হাসিনার সময় এগুলো ছিল না। তারা দুর্নীতি করেছে, এটা আমি মানতেছি, 100 বার মানি। দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সবই ঠিক আছে, উন্নয়নও করেছে, আবার ক্ষতিও করেছে, মানে দেশের সব কিছু লুটে পুটেও খেয়েছে। কিন্তু এই যে মানুষ এখন অনিরাপত্তার ভিতরে আছে, এই জিনিসটা কিন্তু হাসিনার সময় ছিল না তেমন। হ্যাঁ, তারাই রাজত্ব করতো, তাদের কথা তার মানে তাদের বিপক্ষে কথা গেলেই বাহিনী দিয়ে তুলে নিয়ে যেত, ছাত্রলীগ ছিল, তাছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা ছিল না। তো এই যে সমন্বয়করা যে সমন্বয়ক হলো, মানে এখন তো এরা খালি ফাঁকা মাঠে আওয়াজ দিচ্ছে, কার্যকর কোনো কিছুই দেখছি না। তা না হলে ওই সময় একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েটা যখনই ব্রিফিং করলো তখনই তার পরের দিনে আরেকটা ছেলেও কিন্তু দেখলাম ওই মাহিকে খারাপ বলছে, যে সেও বাজে ধরনের মেয়ে, এই কথাই বলে সেম কথাটাই বলেছে আরেকটা ছেলে। তার মানে এটা মনে হচ্ছে যে সমন্বয়কদের দালালি করছে এরা। কি আপনার কাছে এটা মনে হচ্ছে না ভাই? এগুলো কিন্তু আমার কথা না, আমি অনেক ভিডিও দেখছি, ভিডিওতে কমেন্ট পড়ছি, ঠিক আছে, জনগণের কথাটা আমি বললাম। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, জানি না এত পর্যন্ত কেউ ধৈর্য ধরে দেখছে কি না। ভিডিওটি শেষ করলাম, আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এই যে মাহি যে অভিযোগটা করেছে, চাষাড়াই সে ছাত্রলীগের দ্বারা ধর্ষণ হয়েছে এবং প্রেগনেন্ট হয়ে যায়, তো এই ঘটনাটা কি আসলে মিথ্যা না সত্য? আপনার কাছে কি মনে হচ্ছে? সে মাহির কথাগুলো কি মন গড়া ছিল? ইতিপূর্বে যেসব সমন্বয়কদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ভয়েসগুলো দিয়েছে সেগুলোও কিন্তু গণমাধ্যমে এসেছে। তাহলে এখানে মিথ্যাই বা কিভাবে হয়?
সে তো আগে জানিয়েছেই যে এরকম ঘটনা আমার ঘটেছে, কিন্তু এর বান্ধবী আজকে এসে কি বলল আমি আসলে মাথা নষ্ট, বুঝতে পারছি না। ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।